এই ভিডিওতে 2024-25 একাডেমিক ইয়ারে ক্লাস 10 জন্য এসসিআরটি কুঞ্জবন ত্রিপুরা থেকে যে কুয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কুয়েশ্চন ব্যাংকের যে ফিজিক্সের কুয়েশ্চনগুলি আছে সেই কুয়েশ্চনগুলির আনসার আমি এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে তুলে ধরেছি। আশা করি পুরাটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং আমি যে আনসারগুলি বলবো সেগুলি যদি সাথে সাথে তোমরা খাতায় লিখে নাও, অবশ্যই তোমরা এই প্রশ্নের আনসারগুলি সহজ উপায়ে শিখতে পারবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এই হচ্ছে এসসিআরটি ত্রিপুরা থেকে যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেন ব্যাংকের পদার্থবিদ্যার যে ছোট প্রশ্ন আছে সেগুলি। দেখো, এখানে সঠিক উত্তর বাছাই করো। প্রত্যেকটা প্রশ্নের যে মার্ক সেটা হচ্ছে 1। প্রথমে কি বলছে, উত্তল দর্পণের বিবর্ধন সর্বদা ড্যাশ হয়, একের বেশি না একের কম হয়। দেখো, আমি তোমাদের জন্য যে দর্পণের উপরে বিবর্ধনের যে প্রশ্ন নিয়ে বিভিন্ন ভিডিও করেছি এবং আনসার ও ব্যাখ্যা দিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব সবসময় ছোট হয় অবতল দর্পণ অপেক্ষা, সেই জন্যে রৈখিক বিবর্ধন সর্বদা 1 থেকে কম হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। কারণ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার অবশ্য 1 থেকে কম হবে, অর্থাৎ <1 হবে। পরের কোয়েশ্চেন কি বলছে, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো, দেখো, দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হবে সেখানে অবশ্যই ছোট জিনিসকে বড় করে দেখাতে হবে। আর ছোট জিনিসকে বড় করে দেখানোর জন্য তোমরা সবাই জানো যে অবতল দর্পণ ব্যবহৃত হয়। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? আনসার হচ্ছে অবতল দর্পণ। যদি তোমাদের হাতের কাছে কোয়েশ্চেনগুলি থাকে সেই কোয়েশ্চেনগুলিতে দাগিয়ে নিতে পারো, আদারওয়াইজ আনসারগুলি লিখে নিতে পারো। এর পরের যে কোয়েশ্চেনটা আছে, ফোকাস দৈর্ঘ্য এফ এবং বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক হলো। দেখো, এটা অবশ্য দর্পণ এবং লেন্সের উভয় ক্ষেত্রে একই সম্পর্ক হয়। এক্ষেত্রে কি হয়, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের ডাবল। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করলে বক্রতা ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে আনসার কি হবে? আনসার অবশ্য আর ইকুয়াল টু 2f। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, f হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এরপরে লেন্সের ক্ষমতার একক কি? এটাও তোমাদের জানা। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। তাহলে আনসার কি? এখানে আনসার হচ্ছে ডি নম্বরটা। এরপরে কি, প্রতিসরাঙ্কের একক। দেখো, প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হচ্ছে সাইন আই বাই সাইন আর। তাহলে দুটা একই জাতীয় রাশির অনুপাত, যেহেতু একই জাতীয় রাশির অনুপাত সেই জন্য তার কোনো একক নেই। সেই জন্য প্রতিসরাঙ্কের কি? প্রতিসরাঙ্কের কোনো একক নেই। এরপরটা কি বলছে? 6 নম্বর কোয়েশ্চেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? দেখো, সুস্থ এবং স্বাভাবিক মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে নিকটবিন্দু কত? নিকটবিন্দু তোমরা জানো 25 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল এখানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলি প্রশ্নের আনসার। এবার আমি দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে। বলছে, সাদা আলোর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? এখানে দেখো, বলছে সাদা আলো। আমরা জানি সাদা আলো 7টি বিভিন্ন বর্ণের সমষ্টি। বেনি আসর কলা, বেনি মানে বেগুনি, আর ল মানে লাল। তাহলে আমরা জানি নিচ থেকে উপরের দিকে বর্ণগুলিকে সাজানো থাকে। নিচের যে বর্ণটা আছে
তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, উপরের যে বর্ণটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কারণ লাল আলোটা সব উপরে থাকে এবং লাল আলোটা কম বাঁকে, সেই জন্য লাল আলোটা খুব তাড়াতাড়ি আমাদের চোখে এসে পৌঁছে। এরপরের যে কোয়েশ্চন, মানুষের সুস্থ চোখের সিলিয়ারি মাংসপেশি স্বয়ংক্রিয়ভাবে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারে, এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে বলে উপযোজন। উপযোজন কি? যে সিলিয়ারি পেশির মাধ্যমে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে বস্তুকে দেখতে সাহায্য করে, তাহলে এটা কি, এই ঘটনাকে বলা হয় উপযোজন। তাহলে আনসার কি হলো? আনসার হচ্ছে উপযোজন। মানুষের চোখের লেন্সের প্রকৃতি কি? দেখো, মানুষের চোখের লেন্সের প্রকৃতি হচ্ছে উভু উত্তল, মানে আনসার হচ্ছে উত্তল লেন্স। আবার বলছি, মানুষের চক্ষু লেন্স হচ্ছে এক ধরনের উত্তল লেন্স। এরপরে কোয়েশ্চেন কি, সুষম, এই যে 10 নম্বর কোয়েশ্চন, সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলি হলো সমান্তরাল। আবার বলছি, সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলি পরস্পর সমান্তরাল। এরপরে কোয়েশ্চেন কি, ফ্লেমিং এর বামস্ত নিয়মে মর্দমা কি নির্দেশ করে? ফ্লেমিং এর বামস্ত নিয়মে মর্দমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে। আবার বলছি, দেখো, ফ্লেমিং এর বামস্ত নিয়মে মর্দমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে। এরপরে কি, ফিউজ তার কি দিয়ে তৈরি? আমরা জানি ফিউজ তার টিন এবং সীসা, সীসা মানে লেড, টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে ফিউজ তার তৈরি, বা সীসা হচ্ছে লেড, টিন ও লেডের সংকর ধাতু দিয়ে ফিউজ তার তৈরি। পরের প্রশ্ন কি বলছে, ভারতে 13 নম্বর কোয়েশ্চেন, ভারতে লাইভ তারের রং কি? আমরা জানি লাইভ তার হচ্ছে লাল বর্ণের। আবার বলছি, ভারতে লাইভ তারের বর্ণ হচ্ছে লাল। এরপরে কোয়েশ্চনটা, এম্পিয়ারের একক কি? ভোল্ট এম্পিয়ার হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ভোল্ট এম্পিয়ার। আমি পাশাপাশি আরো কিছু কথা বলে নিচ্ছি। এখানে যে কোয়েশ্চেনগুলি দেখলাম, দেখো ফিজিক্সের উপর 1 থেকে 14টা কোয়েশ্চেন এখানে দিয়েছে এমসিকিউ। এবার অনেক যে ছাত্রছাত্রী আছে তোমাদের মধ্যে একটা ধারণা হয় যে এসসিআরটি থেকে সাজেশন দিয়েছে। দেখো কি দিয়েছে, লেখা আছে কোয়েশ্চন ব্যাংক, মানে কিছু সম্ভাব্য কোয়েশ্চন দিয়েছে, এই নমুনার প্রশ্ন তোমাকে পড়তে হবে। তারা কিন্তু বলেনি যে এটা সিলেবাস, সিলেবাস হলে এখান থেকে তোমাদের কমন আসবে। মনে রাখবে এগুলি হচ্ছে নমুনা প্রশ্ন, কোথাও লেখা নেই যে এটি পড়লেই হবে বা এখান থেকেই প্রশ্ন কমন আসবে। তাহলে এবার আমি দেখে নিচ্ছি পরের প্রশ্ন। এবার কি, একটি শব্দে বা একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মানে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে যে একটা বাক্যে বা একটা শব্দে তুমি আনসারটা লিখো বা আনসারটা তোমাকে লিখতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলছে, স্নেলের সূত্রের গাণিতিক রূপটি লিখো। দেখো স্নেলের সূত্র কি, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আবার বলছি, স্নেলের সূত্র মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখানে আই হচ্ছে আপতন কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ। এর পরের প্রশ্ন কি বলছে, কোন বস্তুর কোন অবস্থানে একটি অবতল দর্পণ সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? দেখো বস্তুকে যদি অবতল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয় তখন প্রতিবিম্বটি সৎ এবং বিবর্ধিত হয়। দেখো আমি প্রতিবিম্বের উপর একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখলেই তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলছি, বস্তু যখন অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্বটি সৎ এবং বিবর্ধিত হয়। পরের প্রশ্ন, শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত? দেখো আমরা জানি শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1। তাহলে এবার দেখে নিচ্ছি যে ঠিক তার পরের প্রশ্নটা কি আছে, বলছে বিবর্ধক কাচ হিসাবে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
বিবর্ধক কাজ, মানে কোনো একটা ছোট জিনিসকে বড় করে দেখতে আমরা জানি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়, আর ম্যাগনিফাইং গ্লাসে থাকে উত্তল লেন্স। তাহলে বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্স ব্যবহৃত হয়। এরপরের কোয়েশ্চন, দৃষ্টি নির্বন্ধ কি? দেখো, দৃষ্টি নির্বন্ধ, দেখো যখন বস্তু চোখের রেটিনার মধ্যে প্রতিবিম্ব গঠন করে, তখন যদি বস্তুকে সরিয়ে নেওয়া হয়, সাথে সাথে কিছু সময়ের জন্যও মস্তিষ্কের মধ্যে তার অনুভূতি থেকে যায়। সেই সময়টা হচ্ছে 1/10 সেকেন্ড। সেই সময়কে বলা হয় দৃষ্টি নির্বন্ধ। তাহলে আমরা যদি আনসারটা দেখে নিই, আনসারটা কি হবে? দেখো, বলছে রেটিনা বা অক্ষিপটে কোনো প্রতিবিম্ব গঠিত হলে চক্ষুর নার্ভ মস্তিষ্কে সেই দর্শনাভূতি জাগায়। বস্তুটি সরিয়ে নেবার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি লোপ পায় না। লোপ পায় না মিন্স, যদি বস্তুটাকে সাথে সাথে সরিয়ে নাও, তাহলেই সেই অনুভূতি তার মস্তিষ্ক থেকে সরে না, মস্তিষ্কের মধ্যে কিছু সময়ের জন্য থেকে যায়। বস্তুটি অপসারিত করার পর প্রায় 1/10 সেকেন্ড সময় ব্যাপী বস্তুটির দর্শনাভূতি মস্তিষ্কে স্থায়ী হয়। এই ঘটনাকে বলা হয় দৃষ্টি নির্বন্ধ। এমনও কোয়েশ্চেন আসতে পারে, দৃষ্টি নির্বন্ধের সময়কাল কত? আনসার হচ্ছে 1/10 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, মানুষের চোখে কোথায় কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? আমরা একটু আগে দেখেছি মানুষের চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আনসারটা কি? আনসারটা হচ্ছে রেটিনায়। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় কোন বর্ণের আলো সর্বাধিক বাঁকে? আমি আগের একটা প্রশ্নতে বলেছি যে নিচের যে আলোটা আছে সেটা সবচেয়ে বেশি বাঁকে। নিচে কি আছে? নিচে হলো বেগুনি। তাহলে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় যে 7টা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়, তার মধ্যে বেগুনি বর্ণটা সবচেয়ে বেশি বাঁকে। সেই জন্য বেগুনি বর্ণটা কম দূরত্ব অতিক্রম করে। লাল বর্ণটা কম বাঁকে, সেই জন্য লাল বর্ণটা বেশি দূরত্ব অতিক্রম করে। এর পরের প্রশ্ন, আলোর কোন ঘটনার জন্য আকাশের রং নীল? আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল হয়। আবারও বলছি, আলোর বিক্ষেপণের জন্য আকাশের রং নীল। এর পরের প্রশ্ন, আকাশে রামধনু তৈরিতে কোন কণাগুলি প্রিজমের কাজ করে? দেখো, রামধনু সাধারণত হালকা বৃষ্টি হওয়ার পর বা আকাশে যেই স্থানে ছোট ছোট জলবিন্দুগুলি থাকে, সেই জলবিন্দুগুলির মধ্য দিয়ে আলোকরশ্মি দিয়ে সেখানে সেই জলবিন্দুগুলি প্রিজম হিসাবে কাজ করে, এবং সেই আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে, অর্থাৎ ছোট ছোট জলবিন্দুর মধ্য দিয়ে গিয়ে 7টা বিভিন্ন বর্ণে ভেঙে যায়। ফলে আমরা আকাশে কি দেখি? আমরা আকাশে রামধনু দেখি। তাহলে রামধনু তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা যেটি গ্রহণ করে সেটা হলো জলের কণা। তাহলে আনসার কি হলো? আকাশে রামধনু তৈরিতে কোন কণাগুলি প্রিজমের কাজ করে? আনসার হচ্ছে জলের কণা। পরের কোয়েশ্চন, তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আমরা জানি বিভব প্রভেদ পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয়। তাহলে আনসারটা কি? আনসারটা হচ্ছে ভোল্টমিটার। পরের প্রশ্ন, 2 ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? আনসার হবে তুল্য রোধ হবে 1 ওহম। এটা করে নিলেই পাবে 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু 1/r। এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে r ইকুয়াল টু 1 আসবে। পরের কোয়েশ্চনে যাই, কোয়েশ্চন নাম্বার 12। ওয়াট ঘন্টা তড়িতের কোন ভৌত রাশির একক? আনসার হলো বৈদ্যুতিক শক্তির একক। ওয়াট ঘন্টা হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি পরিমাপের একক। এরপরে কোয়েশ্চন, তড়িৎ বর্তনীতে অ্যামিটার কোন সমবায়ে যুক্ত থাকে? তড়িৎ বর্তনীতে অ্যামিটার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আবার বলছি, তড়িৎ বর্তনীতে অ্যামিটার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে।
এরপরে কোয়েশ্চন, সলিনয়েড কি? দেখো, একটা যদি তামার তারের কুণ্ডলী বানাও, সেই কুণ্ডলীর ভিতরে যদি একটা কাঁচা লোহা রেখে দাও, সেই কাঁচা লোহা রেখে দেওয়ার পর, আবারও বলছি, একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে একটা কাঁচা লোহার গায়ে তুমি জড়িয়ে দাও, সেই কাঁচা লোহাটা সরিয়ে নেওয়ার পর যে স্প্রিং আকৃতি একটা বলয় পাওয়া যাবে, সেটাই হচ্ছে সলিনয়েড। তাহলে আনসারটা আমরা কি লিখব? আনসারটা লিখব যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এমনভাবে একটি চুঙের গায়ে জড়ানো হয়, মানে কাঁচা লোহার গায়ে জড়ানো হয়, যাতে প্রতিটি বৃত্তাকার পাখি চুঙের অক্ষের অবিলম্বে থাকে, তাহলে ওই কুণ্ডলীকে সলিনয়েড বলা হবে। সেই কুণ্ডলীটাকে বলা হবে সলিনয়েড। আবার বলছি, পুরা পুরা যে মানে তার দিয়ে পেঁচানোর পরে যে বস্তুটা গঠিত হবে, সেই বস্তুটাকে নয়, তার ভিতরে যে কাঁচা লোহাটা আছে, সেই কাঁচা লোহাটা সরিয়ে নিলে পরে যে যে তোমাদের স্প্রিং আকারের একটা আকৃতি পাওয়া যাবে, সেটাই হচ্ছে সলিনয়েড। আর ভিতরের কাঁচা লোহাটাকে বলা হয় চুম্বক মজ্জা। তোমাদের জানা। এইবার আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন। চিত্রে প্রদর্শিত দণ্ড চুম্বকের বলরেখাগুলির অভিমুখ নির্দেশ করে। এই যে বলরেখাগুলি, সেগুলির অভিমুখ বলছে তোমাকে নির্দেশ, মানে কোন দিকে হবে অভিমুখ দেখানোর জন্য তোমাকে বলেছে। দেখো, আমরা পেয়েছি এরকম, এটা হচ্ছে এন মেরু, এটা হলো এস মেরু। বলরেখাগুলি সবসময় এন মেরু থেকে নির্গত হয়ে এস মেরুর দিকে প্রবেশ করে। আবার বলছি, আমরা সবাই জানি দণ্ড চুম্বকের চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা তোমাকে শুধু এই ছবি নয়, শুধু আনসারটা লিখতে হবে। আনসার হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে। এরপরে কোয়েশ্চেন কি? 16 নম্বর কোয়েশ্চেন, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটর চালাতে গেলে এখানে তড়িৎ দিতে হয়, আর তড়িৎ দিলে পরে মোটরটা চলে, সে এক্ষেত্রে কি হবে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার বলছি, বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে কোয়েশ্চেন, গৃহস্থলীর মানে বাড়ি ঘরে তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? আনসার হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। পরে কোয়েশ্চেন, বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর কাজ করে? দেখো, বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বাম হস্তের নিয়মের উপর কাজ করে। আবার বলছি, বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বাম হস্তের নিয়মের উপর কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে নাও।